আমার তাহলে আমরা করছিলাম ফিনান্সিয়াল ম্যাথ অথবা ম্যাথমেটিক্স অফ ফিনান্স। আপনারা আছেন তৃতীয় ক্লাসে। কি বলছে দেখেন, বলছে 6,950 টাকার এক বছর, 6,950 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি অর্ধবার্ষিক হারে সুদ প্রদান করা হয়, যার মধ্যে প্রথম 2 বছর সুদের হার 6% এবং তৃতীয় বছর সুদের হার 9%। তাহলে আপনার কাছে যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটাই বলছে 6,950 টাকা আপনাকে একজন ব্যক্তি দিচ্ছে, তার কাছ থেকে আপনি অর্ধবার্ষিক হারে সুদ প্রদান করবেন, তার মানে এম এর মান 2 হবে। বলছে যার মধ্যে প্রথম 2 বছর যে সুদের হার দেবে সেটা হচ্ছে 6% এবং তৃতীয় বছরের সুদের হারটা কয় পার্সেন্ট ছিল, 9%। তাহলে এটা নিয়ে আমাকে অঙ্ক করতে হবে। এটা নিয়ে যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে যদি একটু খেয়াল করি, দেখেন আমাদের কাছে দুইটা অংশ দেওয়া আছে। দুইটা অংশ হেয়ার বা এখানে দিয়ে পিভি সমান দেওয়া আছে 6,950 টাকা, এফভি হট, এন সমান 2, আর সমান 0.06, এম সমান 2। এটা কারণ কি, আমাদের যে কয়টা সুদের হার থাকবে মনে রাখবেন অঙ্ক আপনাকে সেই কয়বার করতে হবে। তাহলে আপনার কাছে এখানে এককালীনের অংশ বের করব। এককালীন যদি বের করতে চাই, এফভি সমান পিভি ইন্টু 1 + r/m পাওয়ার m ইন্টু n। দেখেন আমি প্রত্যেকটা মান বসাইলাম, মান বসায় আসছে কত, এফবি সমান 7,822 টাকা। এখন যদি আপনাকে একটা ব্যাখ্যা দিতে চাই আমি, যেটা কেন করলাম। ধরে নেন আমার কাছে এরকম 3টা বছর আছে, আমি এইখানে দাঁড়িয়ে 6,950 টাকা কাউকে ধার দিছিলাম, বলছিলাম 2 বছর পর আমি এখানে ফেরত পাবো। তাহলে এখানে এসে আমি একটা টাকা পাচ্ছি, সেই টাকাটার উপরে সুদের হার কয় পার্সেন্ট ছিল, 9%, এই 6%। তাহলে এই পর্যন্ত যখন আমি টাকা পেয়ে গেলাম, এখন ওই ব্যক্তি আমাকে বলছে আমি এই টাকাটা আপনাকে এখন ফেরত দেবো না, এখনো 1 বছর আমি রাখতে চাই। ঠিক তখনই আমিও একটু সুবিধা নিতে চাইলাম, বললাম আমাকে 6% না, আমাকে 9% হারে সুদ দিতে হবে। তাহলে এই জায়গায় এসে সুদের হার হচ্ছে 9%। তাহলে আপনার কাছে দেখেন অঙ্কটা দুইবার ক্যালকুলেশন করা হচ্ছে। প্রথম 2 বছর ক্যালকুলেশন করে 2 বছর শেষে যে টাকাটা আপনি পাইছিলেন, এটা হচ্ছে আপনার যেমনই ভবিষ্যৎ মূল্য তেমনই আবার বর্তমান মূল্য। কারণ ওই লাস্টের 1 বছরের জন্য আপনি এটাকে তখন ধরবেন কি বর্তমান মূল্য। তাই দেখেন অঙ্কটা আবার একবার ক্যালকুলেশন করা হয়েছে, এবং সেই ক্যালকুলেশনটা ছিল এভাবে। আবার এফভি সমান পিভি ইন্টু, আমরা জানি এফভি সমান পিভি ইন্টু, দেখেন আমাদের যে তথ্য দেওয়া ছিল সেটাকে ঠিক একইভাবে পিভি হয়ে গেছে 7,822 টাকায়, এফবি হর, এন আছে 1। অর্থাৎ এখানে 1 বছরের জন্য আমি ক্যালকুলেশন করছি। পরবর্তীতে দেখেন 1 বছরের জন্য ক্যালকুলেশন করছি, তাই 1, আর এর মান আছে 0.09, এম এর মান 2, কারণ এম এর মান সবার জন্যই ছিল তো টোটাল অংশটার সাথে। তাহলে আমাদের দেখুন এখন কি আসছে, আমরা ক্যালকুলেশন করে মান বসাইলাম, মান বসালে আসছে লাস্ট কত, এর মান এফবি সমান যেটা পাবো ওইটা আমরা পিভি ধরে নেবো, তাই না? 8,542 টাকা। তাহলে এই যে 8,542 টাকা আসলো, এই 8,542 টাকা আমার কয় বছর পরে, তৃতীয় বছর পরের টাকা। অর্থাৎ প্রথম দ্বিতীয় ছিল 6%, তৃতীয় বছর ছিল 9%, এই টোটাল ক্যালকুলেশন করে আসছে আমার 3 বছর পরে 8,542 টাকা। কিন্তু অঙ্কে আমাকে বলছিল 3 বছরের মোট সুদের পরিমাণ নির্ণয় করতে। তাহলে 3 বছরের সুদ যদি নির্ণয় করতে বলে, আমি দেখেন দিছিলাম 6,950 টাকা, আর লাস্ট 3 বছর পর পাচ্ছি আমি 8,542 টাকা। তাহলে এই দুটো যদি বিয়োগ করি, এর বিয়োগ ফলটা হচ্ছে আমার সুদের টাকা। দেখেন অতএব তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 8,542 মাইনাস 6,950, 1,592 টাকা। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে পরের অঙ্কে যাচ্ছি। এখানে সব থেকে ভালো হয় যদি আপনি মনে করতেন এই অংশটার উপরে, অর্থাৎ এই প্রথম অঙ্কের উপরে, প্রথম অংশের উপরে আপনি লিখে দেবেন প্রথম 2 বছরের ক্ষেত্রে, আর দ্বিতীয় অংশের উপরে লিখে দেবেন তৃতীয় বছরের ক্ষেত্রে। তাহলে সব থেকে ভালো হয়, লিখলে লিখবেন, না লিখলেও কোনো সমস্যা নেই, যেভাবে করছি এভাবে লিখলেও হবে। পরবর্তী অঙ্কে যাচ্ছি তাহলে। দেখেন বলছে একজন ব্যক্তি 60 বছরে অবসর যান, অবসর গ্রহণ করায় তার মালিক তাকে অর্ধবার্ষিক কিস্তিতে বাকি জীবনের জন্য বাৎসরিক 12,000 টাকা হিসাবে অবসর ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিলেন। বলছে ধরে নেওয়া হচ্ছে ওই ব্যক্তির প্রত্যাশিত আয়ুষ্কাল বা জীবন আরো 13 বছর। অর্ধবার্ষিক হারে প্রদত্ত সুদের হার 4% হলে ওই ব্যক্তির অবসরকালীন ভাতার বর্তমান মূল্য নির্ণয় করো। বলছে অবসরকালীন ভাতার বর্তমান মূল্য, তার মানে পিভি নির্ণয় করতে বলছে, কিন্তু এই অঙ্কের মধ্যে দেখেন কিস্তির কথা উল্লেখ আছে। তাহলে আমরা জানি যদি কখনো অঙ্কে কিস্তির কথা উল্লেখ থাকে তাহলে বর্তমান মূল্য থাকতে, বর্তমান মূল্য অর্থাৎ পিভি অ্যানুইটি।
আর যদি ভবিষ্যৎ মূল্য থাকে তাহলে এফভি অ্যানুইটি করতে হয়। তাহলে এই অঙ্কে অঙ্কে বলছে ওই ব্যক্তির অবসরকালীন ভাতার বর্তমান মূল্য নির্ণয় করো, তার মানে পিভি অ্যানুইটি নির্ণয় করতে হবে। এখন আমার মান কি কি দেওয়া আছে দেখে নিই। আমাদের কাছে যে তথ্যগুলো দেওয়া আছে দেখেন, পিভি অ্যানুইটি সমান হট এর মান দেওয়া আছে। বলছিল কি বাৎসরিক 12,000 টাকা দেবে, কিন্তু এই বাৎসরিক 12,000 টাকাটা দেবে অর্ধবার্ষিক হারে, অর্থাৎ প্রত্যেক অর্ধবার্ষিকীতে 6 মাস পর পর দেবে 6,000 টাকা করে। তাহলে দেখেন এ সমান 12,000 ভাগ 2 সমান 6,000 টাকা। এম সমান 2, কারণ বছরে 2 বার দিবে। এম সমান 2। এন সমান 13, কারণ এন সমান 13 হইলো কেন, কারণ 13 বছর সে আরো বাঁচবে বা আছে। প্রত্যাশিত আয়ুষ্কাল, কিন্তু 60 বছরে অবসরে যায়, এটা নিয়ে কোনো কাজ নাই। 60 বছর হয়েছে সে বয়স, সে অবসরে যাবে। এন সমান আছে 13, আর আর সমান আছে 0.08। এখানে একটু ভুল আছে, অর্থাৎ এটাকে 8 বিবেচনা করে অঙ্কটা করা হয়েছে। আপনারা এখানে 4 করলে এখানে 4 বিবেচনা করে অঙ্ক করবেন, মূলত 4 দেওয়া আছে কিন্তু 8 করা আছে এখানে। দেখেন আমাদের সূত্রের মধ্যে তাহলে পিভি অ্যানুইটির সূত্র, কিন্তু এখানে এম আছে। তাই দেখেন পিভি অ্যানুইটি সমান এ বাই ভাইয়া আর বাই। এখানে অ্যানুইটি 6,000 হলো কেন? আচ্ছা, ওখানে কি বলছিল দেখেন, বাৎসরিক 12,000 টাকা, কিন্তু সে বছরে দেবে কয়বার? ঠিক। 2 বার। তাহলে অর্ধবার্ষিক একবারে কত কিস্তি টাকা দেবো দেবে? সেই জন্য। হ্যাঁ, একবারে ছয় কত টাকা দেবে? ছয় একবারে 12,000 কিন্তু কিস্তিতে হচ্ছে 6,000। হ্যাঁ, মোট একটা বছরে 12,000, কিন্তু সে বলছে আবার দেবে 6 মাস পর পর, এই অর্ধবার্ষিক। কারণে 6,000 করে আসছে। আর আচ্ছা তাহলে অর্ধবার্ষিক এর জন্য হচ্ছে এম সমান 2। হ্যাঁ, এবার দেখেন আমাদের যে সত্য, সেই সত্য অনুযায়ী ক্যালকুলেশন করে আমরা মান লিখলাম। মান লিখলে আমাদের পিভি অ্যানুইটি আসছে কত টাকা? 95,897 টাকা। তাহলে এটা হচ্ছে আমার পিভি অ্যানুইটির মান। বলেন কোনো প্রশ্ন আছে কিনা কারোর? কি হলো, ঘুম আসছে নাকি আপনার? জি। আচ্ছা, দেখেন পরবর্তী যাচ্ছি। আজকে লোকজন কম কেন, সব গেছে কোথায়? পরীক্ষা চলে আসে মনে হয়, প্রচুর পড়ালেখা করছে সবাই। আসলে আচ্ছা দেখেন পরবর্তীতে কি বলছে। পরবর্তী অঙ্কটা বলছে সবাই একটি না বেশ- করতেছে। হ্যাঁ হ্যাঁ, যারা আসেনি ওদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে বুঝছেন, এই কারণে ওরা বেশি বেশি পড়ছে। আর আপনারা এখনো শেষ করতে পারেননি বলে ক্লাস করতেছেন। আচ্ছা, বলছে একটি মেশিন 49,074 টাকা মূল্য নির্ধারণ করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হলো যে বছর শেষে, এইবার এই বছর শেষে বলে দেখেন আবার বছরের শুরুতে বলা আছে এই বছরের শেষটুক থাকবে। বছরের শুরুটা টুক আপনি কেটে দেবেন, শুরুটুকু এই যে বছরের শুরু, এটা থাকবে না। প্রকল্পিত মূল্যের 15% অবলুপ্তি হবে, কখন মেশিনটির মূল্য 20,000 টাকা হবে? তাহলে এখন কি বলতে চাচ্ছে, একটা মেশিনের মূল্য আছে 49,074 টাকা, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে 15% অবলুপ্ত হবে। তাহলে অবলুপ্ত বা অবলুপ্তি যাকে বলা হয় একে বলা হয় ডেপ্রিসিয়েশন, অর্থাৎ ডি এর মান। বলছে কখন মেশিনটির মূল্য 20,000 টাকা হবে। সাপোজ ধরে নেন আপনার কাছে একটা মোবাইল ফোন আছে, মোবাইল ফোনটা আপনি ব্যবহার করছেন, ধরে নেন 40,000 টাকা দিয়ে কিনছেন। এখন বলছেন আপনি মোবাইল ফোনটা একটা নির্দিষ্ট হারে প্রত্যেক বছর নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ অপচয় হয়ে যাচ্ছে। এখন আপনার কাছে কখন এই মানে এই মোবাইল ফোনটার দাম ধরে নেন আপনি 2,000 টাকা বিক্রি করতে পারবেন। তাহলে 2,000 টাকা যদি আপনি বিক্রি করতে পারেন, তাহলে ওটা হচ্ছে আপনার বর্তমান মূল্য, যেমনই তেমনই আবার ভগ্নাবশেষ মূল্য। তাহলে সেই হিসেবে দেখেন এখানে ক্যালকুলেশন করা হচ্ছে। আমরা জানি, সরি আমরা জানি, এর আগে আমাদের হেয়ার দিয়ে মানগুলো লেখা আছে। এসবি সমান আছে 20,000 টাকা, অর্থাৎ স্যালভেজ ভ্যালু। পি দেওয়া আছে প্রিন্সিপাল প্রাইস বা ক্রয় মূল্য 49,074 টাকা। এন এর মান দেওয়া নেই, কারণ এন এর মান আমাদেরকে বের করতে বলছিল। আর ডির মান দেওয়া আছে 0.15, কারণ 15% বলা ছিল। দেখেন আমরা যে অংশটা ছিল আমরা সব মান লিখছি, কিন্তু এখানে সূত্র দেখেন আলাদা। এখানে সূত্র কি? এসভি সমান পি ইন্টু ওয়ান মাইনাস ডি টু দি পাওয়ার এন। কারণ আমরা একটা তথ্য জানি, যদি কখনো আমাদের অঙ্কে সুদের হারের পরিবর্তে অবচয়ের হার দেওয়া থাকে তাহলে অবচয়ের সূত্রের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কে সুদের হার দেওয়া ছিল না, ছিল কার মান? অবচয়ের হার। এই কারণে আমাদের অবচয়ের সূত্রের মাধ্যমে সমাধান করতে হচ্ছে। আর অবচয়ের সূত্রটা কি? এসভি সমান পি ইন্টু ওয়ান মাইনাস ডি টু দি পাওয়ার এন। এলভি বলতে বোঝায় সেলভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য, সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য। পি বলতে প্রিন্সিপাল প্রাইস বা ক্রয় মূল্য, ওয়ান তো ওয়ানই আছে। ডি বলতে ডেপ্রিসিয়েশন রেট বা অবচয়ের হার। আর এন বলতে নাম্বার অফ ইয়ার বা বছর সংখ্যা। ক্যালকুলেশন করে দেখেন আমাদের এই মানটা আসছে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। এই অঙ্কটা একটু
আলাদাভাবে আসতে পারে। ধরে নেন এরকম বলল যে মেশিনটি এমন ভাবে অবচিত হয় যার মূল্য প্রতি বছর শেষে প্রারম্ভিক মূল্যের 85% থাকে। কি বলছে? 85% থাকে। তাহলে যদি 80% থাকে, তাহলে অবলুপ্তি হয়ে যায় কয় পার্সেন্ট? 15%। সেখানে আপনাকে ওটা 100% থেকে 85% বাদ দিয়ে আপনাকে 15% দেখাই দিতে হবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। দেখেন একটা এইচডব্লিউ দেয়া আছে, বলছে একটি কারখানা ভবনের প্রাথমিক মূল্য ছিল 3 লাখ টাকা। যদি ভবনটির অবচয়ের হার 3% হয়, বর্তমান মূল্য 60,000 টাকা হয়। ভবনটি কত বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, একটু কথা বলি। আমাদের আগামী দিন, আগামী দিন বলতে আগামী ক্লাস আছে আমার কি বার? ক্লাস আছে রবিবার। শনিবার, রবিবার, তাই তো? হ্যাঁ। রবিবার এই অধ্যায় শেষ হবে, এবং রবিবারের পরে পরবর্তী যে বৃহস্পতিবার, অর্থাৎ পরবর্তী যে ক্লাসটা থাকবে যেদিন, সেদিন দুইবার ক্লাস নিব আমি, দুই লিঙ্কে। প্রথম লিঙ্কে জয়েন্ট হবেন মার্কেটিং ডিপার্টমেন্ট, দ্বিতীয় লিঙ্কে জয়েন্ট হবেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। অন্য কোনো ডিপার্টমেন্ট যদি থাকেন, তাহলে তাদের আগামী ক্লাসের পরের ক্লাসটা, অর্থাৎ আগামী দিনের যে ক্লাসটা নিব ওটা তো নিচ্ছেই, পরবর্তী অর্থাৎ এখন থেকে দ্বিতীয় ক্লাস যেটা আসবে আমার আপকামিং, ওই ক্লাসটাতে আপনাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যদি কেউ থাকেন, অ্যাকাউন্টিং আর ফিনান্স না করা ভালো, ওদের লাগবে না। ওই ক্লাসটা হবে, প্রথম লিঙ্ক যাবে মার্কেটিং এর জন্য, দ্বিতীয় লিঙ্ক যাবে ম্যানেজমেন্টের জন্য। এটা মাথায় রাখবেন। ভাইয়া কোন ভাইয়া তাহলে চ্যাপ্টার পড়াবে? অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং আর ফিনান্সদের হবে না? বাবা আসতে বলেন। আমি ওই ওই দিন বিষয়টা হচ্ছে, ওই অঙ্কটা আপনাদের নাই। যে অঙ্কটা করাবো অঙ্কটা আপনাদের নাই, বুঝছেন? ও আচ্ছা, আমি তো আচ্ছা, বলছি আমাদের ক্লাস হবে না কেন। না না, ক্লাস হবে না কেন? ক্লাস আমি তো ম্যাথ ক্লাস যেভাবে আছে এটা তো হবে, কিন্তু যারা ম্যানেজমেন্ট আছে তাদের জন্য একটা অঙ্ক আছে, একটা ক্লাস নিব। আর প্রথম অংশে নিব আমি মার্কেটিং দের জন্য, অর্থাৎ বলে দিব। এর পরবর্তী ক্লাসটা থাকবে এর উপরে। পরবর্তী ক্লাসটা করাইলে আমার এই, ওইটাই, হ্যাঁ তুই শিডিউল দিয়ে দিন তাহলে বুঝতে সুবিধা হবে না। হ্যাঁ আমি ওখানে বলে দিব। আর আগামী দিনের ক্লাস অ্যাজ ইউজুয়াল যেভাবে হচ্ছে সেভাবে হবে। আগামী দিন এই অংশটা শেষ আচ্ছা, হয়ে যাবে আমার। অনলাইনে যারা ক্লাস করে সবাই কি ওইখানে যায় পরীক্ষা দেয়? আবার বলেন। কোচিং এ আমি যে। যে পরীক্ষা আমি যে পরীক্ষা দিই আর আয়শা দেয়, কিন্তু সেদিন আয়শাটা মিস্টেক হয়ে গেছিল। ও আচ্ছা, আচ্ছা, দেখেন এই যে অনলাইনে কেউ পরীক্ষা শোভাবে দেয় না যায়, এই যে। দেখেন এনে গেলে তো অবশ্যই এনার উপকার হচ্ছে। যারা আসলে আছে আশেপাশে যাওয়ার মতো গেলে ভালো হয়। পরীক্ষা দিলে একটা দেখেন ওই আপনার। অনলাইনে পরীক্ষা তেমন কেউ দেয় না, এই জন্য কোশ্চেনও দিচ্ছে না, পরীক্ষা আমার পরিসংখ্যান বাসা পরীক্ষা থেকে ছিল আমার বাসা আজকে। থেকে 10 টাকা ভাড়া কোচিং এ। তো ভালো, তা আপনি আমার বাসা অফলাইনে থেকে আসেন না কেন? মেদিনীপুর। অনলাইনে পড়াশোনা করেন কেন? অফলাইনে আসলে তো ভালো। ভাইয়া 3 মাস খুলনায় 2 মাস কুষ্টিয়া থাকি তো এর জন্য। আচ্ছা আচ্ছা, বুঝলাম, ঝামেলা আছে। হ্যাঁ আর আমার বাসা হ্যাঁ, থেকে। ফার্স্ট ইয়ার আমি অফলাইনে করছি, অনলাইনে কখনো করি নাই, কিন্তু আচ্ছা, এখন তো না এখন পরিস্থিতি। কিছু করার নেই, কারণ প্রয়োজন হইলে সেটা মেনে নিতে হবে, কিন্তু বিষয়টা এরকম। হ্যাঁ যাই হোক, যাদের আসার মতো নাই তাদের আর কোনো সমস্যা নাই, তারা ক্লাস করবেন যেভাবে করছেন, চেষ্টা করবেন পরীক্ষাগুলো এক দু দেওয়ার একজন অন্তত। পরীক্ষা দেয়, এই জন্য তো দেয়। অনলাইনে আর কোশ্চেন দেয় না, পরিসংখ্যান পরীক্ষাটা নিল না। কোশ্চেন দেয়নি আপনাদের? অফলাইনে পরীক্ষা অফলাইনে পরীক্ষা দেওয়া তো অনেক ভালো। হ্যাঁ, অফলাইনে গেলে আসলে ওই কি একটা যে 3.5-4 ঘন্টার একটা প্রিপারেশন বোঝা যায় যে আমি কি করলাম এতদিন যাবত। হ্যাঁ আর আসলে অনলাইনে 9টা থেকে দিলে পরীক্ষা হয়। বই আমার দেখাই হয় বাসা বারবার। নড়াইল, নড়াইলের থেকে 9টার সময় খুলনায় যে পৌঁছানো অনেক টাফ। আপনারে আমি আসতে বলছি না ম্যাম, এত কষ্ট করার দরকার নেই। না, ও এই জন্য অনলাইনে পরীক্ষা দিই, তা তো নিচ্ছে না, পরিসংখ্যান পরীক্ষা নিল না। দেয়নি? মিলন ভাই দেয়নি আপনার প্রশ্ন ওই দিন? না না। হয়তো বা যে কোনো কারণে মিস্টেক হইতে পারে। অথবা- ও, আমি শুনেছিলাম বলেছে কি যে হচ্ছে কেউ পরীক্ষা দেয় না এই জন্য পরীক্ষা নেয়নি। ও আচ্ছা আচ্ছা। আমি বলছি, কি আর করার। প্রশ্ন পাইছিলেন? প্রশ্ন দিছিল? না না, বলেছি যে আমাকে প্রশ্নটা দিতে, তা বলছে পরে দেবেন, অনেক আচ্ছা কোথায় ঠিক আছে। গেছে। দেখেন তাহলে এখানে আমাদের যে অংশটা ছিল, তাহলে এটা কমপ্লিট হলো এ পর্যন্ত। এসে রাকিব কোথায়? এই রাকিব, এটি স্পিকার অন করে কথা বলেন, একটু কথা বলি আপনার সাথে। গেছে কোথায় আজকে সে? ও অনেক পড়াশোনা করতেছে। উম, প্রতিবাদী কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? খুব টেনশনে আছি।
টেনশন যাবে মাথাতে জীবনে কোনোদিন, এ জীবনে? সব সাবজেক্টে মোটামুটি প্রিপারেশন ভালো, খালি কমিউনিকেশনে মনে হয় একটু উম, সমস্যা। কমিউনিকেশন ঝামেলা তাই? হ্যাঁ, মুখস্থ করতেছ তো মাথায় থাকে না, সব উপর দিয়ে চলে যাচ্ছে। যাক, মাথার উপর দিয়ে যাক। এখন যাইতে যাইতে যে কটা থাকে, ওই সেই কয়টা যদি আসে মাথার ভিতরে, এই আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে শেষ করি এখানে। দেখেন কি বলছে, মিস্টার আখি রিয়াদের নিকট থেকে 5,000 টাকা ধার করে সে 2 বছরে সমান 6টি কিস্তিতে, 2 বছরে সমান 6টি কিস্তিতে, ভালোভাবে খেয়াল করবেন কিন্তু ঝামেলা আছে, 2 বছরে সমান 6টি কিস্তিতে পরিশোধ করলো। অপরিশোধিত অর্থের উপরে 12% সুদ প্রদান করেছে। প্রতিটি কিস্তির পরিমাণ কত? তাহলে কিস্তির পরিমাণ এ বের করতে বলছে আমার। তাহলে এ সমান হট, আমার দেওয়া আছে 5,000 টাকা ধার করেছিল, পিভি অ্যানুইটি, কিস্তি উল্লেখ আছে, তাই এ। আর এর মান দেওয়া আছে 12%, এন এর মান দেওয়া আছে 2 বছরে। দেখেন এই 2 কেন দিলাম, বলছে 2টি বছরের সমান 6টি কিস্তি। তাহলে 2 হচ্ছে এন এর মান, সমান কিস্তি 6টা, তাহলে 1 বছরে কয়টা দিল? 3টা। তাই দেখেন এম এর মান 6/2 = 3। তাহলে এখানে এ পর্যন্ত আছে। আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, পিভি অ্যানুইটি সূত্র, এম রিলেটেড, মান বসাইলাম, ক্যালকুলেশন করলাম, দেখেন অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনার কিন্তু অঙ্ক এভাবে দেওয়ার সম্ভাবনা আছে, এই যেরকম এখন এই অঙ্কটা যেমন পড়লেন, যে 2 বছরে সমান 6টি কিস্তি, এরকম বলতে পারে। পরের অঙ্কে যাচ্ছি তাহলে। দেখেন বলছে, 3 মাস অন্তর সুদ প্রদানের ফলে প্রকৃত সুদের হার 12.55% হলে নামিক সুদের হার এবং কার্যকরী সুদের হার কত হবে তা নির্ণয় করো। কার্যকরী সুদের হার একটা করাইছি, নামিক সুদের হার আপনাদের মনে হয় করাই নাই। তাহলে আমাদের এখানে কি কি মান দেওয়া আছে দেখেন, এখানে আমাদেরকে দেওয়া আছে 3 মাস অন্তর, তাহলে 4 এর মান, 4 হচ্ছে এম এর মান, আর এর মান দেওয়া আছে। পিআইআর এর ইআইআর বের করতে বলছে। আমরা জানি নামিক সুদের হার, সাময়িক সুদের হার, পিআইআর যাই বলুক না কেন, আমরা পিআইআর এর সূত্র দিয়ে ক্যালকুলেশন করব। পিআইআর বলে তো সরাসরি আমরা পিআইআর করতেই পারছি। সূত্র আর ভাগে এম গুণ 100, আর এর মান 0.1255 ভাগ 4 গুণ 100, তাহলে 3.14%। কার্যকরী সুদের হারের সূত্র কি জানি আমরা? কার্যকরী সুদের হার হচ্ছে EMI ইআইআর সমান সমান 1+r/m পাওয়ার m -1 গুণ 100। ক্যালকুলেশন করলাম, দেখেন 13.10% বা 10%। কার্যকারী সূত্র আমরা আগে করছিলাম, এখন সাময়িক সুদ বা নামিক সুদের হারটা করলাম। তাহলে এটা ছিল এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে? পরবর্তী অংশে যাচ্ছি। জি ভাইয়া, 25-এর আগে কোন ম্যাথটা করাইছেন? আমার একটা কল আসছিল তো, এর জন্য ছিলাম না। 25-এর আগে? আচ্ছা, দেখাই দিই আপনারে তাহলে। এই যে নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, বুঝতে পারবেন, এমনি অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, স্ক্রিন শেয়ার দেওয়া আছে, সমস্যা নেই। পরের অঙ্ক। দেখেন বলছে, চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে 16,200, এই মাত্র কে যেন এই প্রশ্নটা করলো মনে হয়, স্বর্ণা ম্যাম, আপনি প্রশ্ন করছিলেন না এটা? চক্রবৃদ্ধি জি সুদের ভাইয়া। হার, হ্যাঁ, 4% হলে 16,280 টাকার 1 বছর 7 মাসের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করো। সুদ বছরে 2 বার দেয়। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলাম, আমাদের কাছে মান আছে, দেখেন পিভির মান দেওয়া আছে 16,280 টাকা, এম এর মান দেওয়া আছে 4, আর এর মান দেওয়া আছে কত পার্সেন্ট? 4%। সুদ বছরে 2 বার দেয়। আচ্ছা, এম এর মান এখানে ভুল আছে, এখানে সুদ দুই হবে বছরে না? 2 বার দেয়, এখানে 4 হবে না, এখানে 2 হবে। আর দেখেন এন সমান 1 বছর 7 মাস, 1 বছর বলতে কয় মাস? 12 মাস, আর 7 মাস, তাহলে মোট 19 মাস। এই 19কে 12 দিয়ে ভাগ করে যেটা আসবে, এটা হচ্ছে আপনার এন এর মান। তাহলে দেখেন এখানে সূত্র, এই যে এইখানে ভুল আছে, অর্থাৎ এখানে 4 দেওয়া আছে, কিন্তু আবার অঙ্কে দেখছি আবার 2 দিয়ে করা। তাহলে এই জায়গাটায় আপনার একটু কারেকশন করে নেবেন। এম এর মানটা কত হবে তাহলে? 2 আসবে। তো এখানে আই দিয়ে আবার ওই যে কোশ্চেন মার্কস। হ্যাঁ, ওই যে আছে না, আই দিয়ে কোশ্চেন মার্কস হবে তো, কারণ সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে না। এই যে এফভিসি মাইনাস পিভি 1,054 টাকা। কারণ আমাকে কি বলছিল, 1 বছর 7 মাসের সুদের পরিমাণ নির্ণয় করতে, তাই বলছিল না? ও হ্যাঁ, মানে এফভি থেকে হচ্ছে মাইনাস করলে সুদের পরিমাণ পাবো। পরের অঙ্কে যাচ্ছি তাহলে। হ্যাঁ। বলছে দেখেন, একটি ওয়াগন কিস্তিবন্দি পদ্ধতি এমন ভাবে ক্রয় করা হয় যে চুক্তি স্বাক্ষরের দিন 50,000 টাকা দেয়া হবে, দিয়ে দিচ্ছে, এবং 4টি বার্ষিক কিস্তিতে প্রতিটি 30,000 টাকা, যা বছরের শেষে প্রদেয় হবে।
যদি সুদের হার বার্ষিক 5% হয় তবে ওয়াগনটির বা পণ্যটির নগদ মূল্য কত? আচ্ছা, ওয়াগন একটি পণ্য, এটা কিস্তিবন্দি পদ্ধতিতে এমন ভাবে ক্রয় করছিল যে চুক্তি স্বাক্ষরের দিন 50,000 টাকা দিয়ে দিচ্ছে, ওটার কোনো ভ্যালু নাই, দিয়েই দিলাম। বলছে কি 4টি বার্ষিক কিস্তিতে প্রতিটি কত টাকা, 30,000 টাকা করে, তাহলে 30,000 টাকা হচ্ছে 30,000 এর মান। টাকা। 4টি বার্ষিক, তার মানে 4 হচ্ছে এর মান। বছর শেষে প্রদেয় যদি সুদের হার 5% হয় তবে নগদ মূল্য কত? দেখেন, নগদ মূল্য বের করতে গেলে আপনাকে সবসময় পিভি অ্যানুইটি নির্ণয় করতে হয়, ওই যে কিস্তির অংশের, বা পিভি নির্ণয় করতে হয়। আমাদের দেখেন যে মানটা আছে সেটাকে আমরা ক্যালকুলেশন করছি এভাবে। আচ্ছা, পিভি অ্যানুইটির হট n=4, কারণ n=4 অর্থাৎ 4 বছর ছিল, আর এর মান 0.05, এর মান কত, 30,000 টাকা। এটা দিয়ে আমরা পিভি অ্যানুইটি নির্ণয় করব। দেখেন, পিভি অ্যানুইটি নির্ণয় করলে পিভি অ্যানুইটির সূত্র আসছে কত, 1,06,379 টাকা। তাহলে এই টাকাটা, আর আমি যেদিন চুক্তি স্বাক্ষর করছিলাম 25,000 টাকা দিয়ে দিছিলাম, তাহলে ওটা এর সাথে যোগ হবে। অতএব নগদ মূল্য বা পণ্যটির নগদ মূল্য আমার 50,000 টাকা দেওয়া ছিল, আর 1,06,300। 379। হ্যাঁ, তাহলে 1,56,379 টাকা, এটা আমার পণ্যটির নগদ মূল্য। দেখেন তো, এই নগদ মূল্য না হয়ে যদি 30,000 টাকা আপনি কিস্তি দিতেন, তাহলে 3 4 12, 1,20,000 টাকা, তার মানে এখানে আরো 20,000 টাকার প্রায় 24,000 টাকা বেশি হয়ে যেত, তাই না? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। পরবর্তীতে যাচ্ছি। বলছে, দেখেন, জনাব আমিন একটি দালান ক্রয়ের জন্য 5 লাখ টাকা প্রদান করলেন এবং এখন হতে 3 বছর পর 3 লাখ টাকা দেবেন বলে রাজি হলেন। তাহলে 3 লাখ টাকা এখন থেকে 3 বছর পর দেবেন, তাহলে এখানে কোনো কিস্তি নাই, এককালীনে। যদি সুদের হার 12% হয়, বছরে 2 বার যৌগিক হয়, তবে দালানটির নগদ মূল্য কত? দেখেন, 50,000 টাকা নগদ দিছিল, ওটা বাদ, ওটা আমি ক্যালকুলেশনে নিয়ে আসবো না এই মুহূর্তে। তাহলে 3 বছর পর দেবে 3 লাখ টাকা, তাহলে এটা এফভি। পিভি সমান হট, m=2, n=3, r=0.12। এখানে আমরা এককালীনের সূত্র দিলাম, কারণ কি এখানে কোনো কিস্তি রিলেটেড তথ্য নাই। তাহলে এককালীনে পিভির মান আসছে কত, 2,11,488 টাকা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারছি। দেখেন, দালানটির নগদ মূল্য এই যে 7,11,488 টাকা। আচ্ছা, এইরকম যদি আপনাদের জীবনটা এরকম এআই রিলেটেড হয়ে যেত, যে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন, আমি যেমন মাউসে ক্লিক করছি আর অঙ্ক সব চলে আসছে, তাহলে ভালোই হতো, হ্যাঁ। না, আমাদের ব্রেনটা মানে আমাদের ব্রেইনে যদি স্ক্রিনশটের মতো কিছু রেখে দেওয়া যেত, এখন এই যে ব্রেনে, দেখতেছি আচ্ছা, এটা কিন্তু স্ক্রিনশট আছে, দিয়ে রাখি। ব্রেনের মধ্যে কিন্তু স্ক্রিনশট আছে। কারণ কি, তো মনে আপনি করতে পারি না তো পরীক্ষা হলে। আপনি আপনি এই যে আমরা আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী আমাদের ব্রেন কাজ করে ছবির সাথে। আপনি দেখেন, এখান থেকে হয়তো 20 বছর আগে কাউকে দেখেছেন, তাহলে তাকে চিনতে পারছেন আপনি, আপনার মাথায় হাজার ওই হাজার লাখ লাখ স্ক্রিনশটের কোটি কোটি মাধ্যমে। স্ক্রিনশট আছে। এই কারণে হ্যাঁ। ওই এই ম্যাথ স্ক্রিনশটের গুলারে সাথে কি মিলাতে পারছেন ছবি আপনি। দিয়ে, কিন্তু তাহলে এই আসলে ম্যাথ সত্যি কথা গুলারে কি বলতে, করতে এই যে হবে? লেখাপড়া আসলে একটা দুর্বিষহ স্মৃতি, বুঝছেন, এ জীবনে আসে না, এ ভাইয়া, কোথাও থেকে নিয়ে আসে। বিজ্ঞানীরা তো এই ব্রেন হিসেবে এই ফোনের এইগুলো সব সেট করে রাখছে যে ফোনে এরকম মাথায় এরকম রাখা যায়, সেই হিসাবে এরকম যুক্তি দিয়ে এরকম ফোনে স্ক্রিনশটের মাধ্যমে ব্যবস্থা করছে। অবশ্যই না, এখন বিষয়টা এরকম, আপনার কথায় একটা যুক্তি আছে। বিষয়টা এরকম, এই হ্যাঁ। পৃথিবীতে আপনি যা স্বপ্নে দেখেন, ধরে নেন এই মুহূর্তে আপনি স্বপ্ন দেখছেন, কল্পনা করছেন, এটা অবশ্যই হুম। পৃথিবীর যে কোনো না যে কোনো প্রান্তে বাস্তব। আর না হলে আপনার হুম। কল্পনা শক্তি এতদূর যেত না। ঠিক আছে, এটা হ্যাঁ। বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আচ্ছা, না না, স্বপ্নটা তো আপনি যে বিষয়টা নিয়ে একটু বেশি টেনশন করবেন, চিন্তা করবেন সারাদিন, ওইটাই আপনার রাতে স্বপ্নের মাধ্যমে ওই তো আসে। সেটাই তো বললাম, যে আপনার কাছে যেটা আপনি স্বপ্ন দেখছেন বা যেটা আপনি কল্পনা করছেন, সেটা পৃথিবীর যে কোনো না যে কোনো স্থানে বাস্তব। তাই দেখেন, না, আমি যেটা স্বপ্নে দেখবো ওইটা কোন এক জায়গায় বাস্তবে হচ্ছে। স্বপ্ন দেখছেন না, স্বপ্নের কথাটা বলিনি, স্বপ্নটা আপনার সারা দিনের চিন্তা, বিভিন্ন চিন্তা চেতনার ফল হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, স্বপ্ন। আর আপনি হ্যাঁ। যেটা চিন্তা করতে পারছেন, ধরে নেন জেগে আপনি জেগে স্বপ্ন। আপনি চোখ বন্ধ করে চিন্তা করছেন যে আমি এখানে চলে গেছি, ওই জায়গাটা হয়তো বা হ্যাঁ। এমন, তাহলে ওটা অবশ্যই পৃথিবীর যে কোনো না যে কোনো স্থানে আছে, এই কারণে আপনার মনের মধ্যে ঢুকছে, না হলে ঢুকতো না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখেন, এখানে তাহলে কি আছে, বলছে 5% সুদের, আচ্ছা আমরা সায়েন্সে চলে যাচ্ছি, হ্যাঁ, ম্যাথ থাকি। 5% অ্যাকাউন্টিং সুদে, এ ভালো লাগতেছে। দেখেন এখানে বলছে কি 5% সুদের 100 টাকার 8 বছরে, সরি, 4 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। এখানে তাহলে আমাকে কি বলছে, সুদ নির্ণয় করতে বলছে, তাহলে একটা সরলে একটা চক্রবৃদ্ধিতে।
আমাদের কাছে কি কি দেওয়া আছে দেখেন, আমাদের তথ্য দেওয়া আছে এভাবে। আমাদের কাছে পিভির মান দেওয়া আছে 100 টাকা, আর এর মান দেওয়া আছে 5%, এন দেওয়া আছে 4, আর আই সমান হট। কিন্তু এই আই হচ্ছে দুইটা, একটা সরল একটা চক্রবৃদ্ধি। দুইটা সূত্রের মাধ্যমে দেখেন আমরা সমাধান করছি। পিভি এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস এন আর, এটা সরল সুদের সূত্র। দেখেন মান বসাইলে হচ্ছে 120। তাহলে আই সমান কি এফভি মাইনাস পিভি, 20 টাকা। চক্রবৃদ্ধি যদি যাই, চক্রবৃদ্ধির সূত্র কি? এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, ক্যালকুলেশন করে আসছে 122 টাকা। তাহলে আই সমান এফভি মাইনাস পিভি 22 টাকা। ঠিক আছে, প্রশ্ন আছে? না। না ভাইয়া। আচ্ছা, দেখেন বলছে একজন পিতা তার পুত্রের শিক্ষার জন্য, একজন পিতা তার পুত্রের শিক্ষার জন্য 25,000 টাকা জমাতে চায়, তার মানে ভবিষ্যতে এফবি অ্যানুইটি। তার পুত্র এখন থেকে 15 বছর পর কলেজে ভর্তি হবে, এন এর মান। ব্যাংক যদি 12% চক্রবৃদ্ধি হারে কোয়ার্টারলি মুনাফা দেয়, তার মানে এম এর মান 4, 12% আর এর মান, তাহলে ওই পিতাকে এখন কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? তাহলে কি হচ্ছে? পিভি। হ্যাঁ, এখন দেখেন এই যে অঙ্কটা দেওয়া আছে আপনার কাছে, এই যে পিভি, এটা কি পিভি নাকি পিভি অ্যানুইটি, সরি এফবি নাকি এফবি অ্যানুইটি? কারণ আপনার কাছে 25,000 টাকা জমাতে চান, এখানে কোনো কিস্তি রিলেটেড তথ্য আছে? না। নাই। না। তাহলে না। দেখেন পিভির মান আপনাকে নির্ণয় করতে হবে 4,243 টাকা। পরবর্তী অঙ্কে যাচ্ছি। কত তাড়াতাড়ি চলে যাচ্ছে অন্য হ্যাঁ অঙ্কে। হ্যাঁ, কি হয়েছে? কত তাড়াতাড়ি স্ক্রিনশট চলে যাচ্ছে অন্য অঙ্কে। নেন। লিখতে গেলে কত তাড়াতাড়ি চলে যায়নি, আমি নিয়ে গেছি বলে গেছে। নেন, তাহলে শেষ, আজকেই শেষে অধ্যায় 3টা ক্লাস আজকেই শেষ। আমি ভুল বলছি, আগামী দিন না, আজকেই শেষ হয়ে যাচ্ছে। জি আপনারা, ভাইয়া, আপনি তো বলছিলেন যে আজকের ক্লাসে শেষ করে দিবেন, তবে হ্যাঁ, আরেকটার কথা বলতেছিলেন। আমার খেয়াল ছিল না। বাবা, এই অধ্যায় আর ভালো লাগতেছে না। অঙ্ক দেখে মনে পড়ছে, এই যে ভালো না লাগলেও এখান থেকে কিন্তু 2টা অঙ্ক আসবে, এটা মাথায় রেখেন। না না, মার্কেটিং অঙ্ক এর তো একটা, পারবানি। মানে এই হ্যাঁ পারি তো, এই জন্য ভালো লাগতেছে না, অবশ্যই, অন্য অঙ্ক নিয়ে সমস্যা হচ্ছে, ঠিক আছে। টেনশন এখন হচ্ছে। দেখেন বলছে এক ব্যক্তি মৃত্যুকালে 18,000 টাকা রেখে গেলেন এবং নির্দেশ দিয়ে গেলেন যে এ টাকা তার 9, 12 এবং 15 বছর বয়স্ক 3 পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে হবে যে তাদের প্রত্যেকের বয়স যখন 25 বছর হয় তখন তাদের প্রত্যেকে একই পরিমাণ টাকা পাবে। যদি সুদের হার বার্ষিক 3.5% হয়, তাহলে 25 বছর হওয়ার পর বা বয়স হওয়ার পর প্রত্যেক পুত্র কত টাকা করে পাবে? আর হুম। প্রত্যেক পুত্র বলতে এখানে বলেন তো তার প্রথম পুত্রের বয়স কত? 9। আচ্ছা, 1 মিনিট আমি একটু কথা বলি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আচ্ছা, তাহলে দেখেন এই অঙ্কটা একটু ভিন্ন ধরনের। অর্থাৎ এখানে তাহলে আমি প্রশ্ন করছিলাম আপনাদের যে কি প্রথম পুত্রের বয়স কত বলেন তো? 9 বছর। প্রথম পুত্রের বয়স 9 বছর। আপনি আর তা ধরে নেন আপনার 2 ভাই বোন আছেন, তা আপনার ভাই যদি, ভাইয়ের বয়স যদি এখন 25 হয়, আপনার যদি 22 হয়, প্রথম পুত্র বা প্রথম কন্যা তার কি? আপনি। ও, তাইলে না। তাহলে এখানে প্রথম পুত্রের পনেরো বয়স ওই কত? তো, বছর এখানে দেখতেছি 9, 12, 15 বছর বয়স্ক 3 পুত্রের মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে ঠিকই তো প্রথম বলছি, পুত্রের বয়স প্রথম কত? পুত্র 9, 9। 15 বছর ভাইয়া। 15 বছর। তাহলে দেখেন হ্যাঁ। সব ও থেকে না না, প্রথম, সরি। প্রথম যে যার যে পৃথিবীতে আসছে তার বয়স যদি কমে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। না না, প্রথম পুত্র হচ্ছে 15 বছর, আর 15, দ্বিতীয় পুত্র হচ্ছে 12। 12, তৃতীয় পুত্র 9। তাহলে দেখেন এই 9। অঙ্কটা একটু অন্য ধরনের, আমরা একটু ভালোভাবে খেয়াল করব। দেখেন আমার কি কি দেওয়া আছে। পিভির মান দেওয়া আছে 18,000 টাকা। এই পিভি কিন্তু এই ব্যক্তি প্রত্যেকের জন্য রেখে গেছে, অর্থাৎ ওই 3 জনের একত্রিত রেখে গেছে, এরকম না যে প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র, তৃতীয় পুত্র 3 পুত্রের জন্য প্রত্যেকের জন্য 18,000 করে, তা না। এখানে সবার জন্য 18,000। এবার বলছে কি আর এর মান মানে 0 মানে 18,000 সবাই পাবে? সবাই হুম। পাবে, সবাই পাবে না, মানে সবাই ওই 18,000-এর অংশ পাবে। অংশ পাবে? হ্যাঁ। 4,000 করে। এখন দেখেন কি বলছে, প্রথম পুত্র অর্থ পাবে 25 - 15 সমান 10 বছর পর। দ্বিতীয় পুত্র হুম। অর্থ পাবে 25 - 12 সমান 13 বছর পর। আর তৃতীয় পুত্র অর্থ পাবে 25 - 9 সমান 16 বছর পর। এতটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে? না।
নো। আচ্ছা, এখানে আমার মান দেওয়া আছে কার, আর বের করতে হবে কার মান? মান দেয়া আছে তো বর্তমান মূল্য না? বর্তমান মূল্য, তাহলে পিভি। হ্যাঁ। হুম। হ্যাঁ, আর বের এফডি করতে বের হবে করতে হবে। এফভি। FD তাহলে এফভি কয়টা আসবে? তিনটা। তিনটা। তিনটা, কিন্তু সেটা সমান টাকা। এটা মাথায় রাখতে হবে, এফবি কয়টা আসবে? তিনটা, কিন্তু সমান টাকা, আর পিভি একটা। তাই দেখেন সূত্রটা কিভাবে লিখছি, পিভি সমান এফভি বাই 1 + r⁻10। পিভি সমান এফভি বাই 1 + r⁻। এই জায়গায় একটু ভুল আছে, মানে প্রথমটা 10, এটা হবে 13, আর বুঝছেন? এই জায়গাটা হবে 13, আর হ্যাঁ পরেরটা হ্যাঁ, কত? 16। 16। আচ্ছা, এখন কি হচ্ছে, এই সত্য মতে দেখেন, একটা সত্য মতে এই তিনটে অংশকে আমি যোগ সম্পর্কে লিখছি। পিভি কয়টা? একটা, দেখেন পিভি একবার লিখছি, আর এফবির এই তিনটে অংশকে যোগ করে লিখছি। তাহলে এফবি যদি আমি কমন নেই, তাহলে দেখেন এই তিনটে এফবি এক হয়ে যাচ্ছে না, একই টাকা হয়ে যাচ্ছে না কমন হুম। নিলে? তাহলে এখানে দেখেন 18,000 মান বসাইছিলাম। মান বসায় এই অংশটা একবারে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে হবে। আপনারা কি একবারে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে পারেন এই অংশটা? যদি না পারেন আমি বলে না দিচ্ছি, আবার আপনারা ক্যালকুলেশন করার ট্রাই করবেন। ওয়ান হ্যাঁ প্রথমে বলেন। দেবেন ওয়ান, ভাগ ফার্স্ট ব্র্যাকেট ওয়ান পয়েন্ট ব্র্যাকেট জিরো দেওয়া না তো? হ্যাঁ, ওয়ান। হুম। আর অন্য ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, আপনি প্রথমে ওয়ান দিয়ে শুরু করুন। ওয়ান ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1.035 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 10 প্লাস ওয়ান ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1.035 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 13 প্লাস, একইভাবে তৃতীয়টা দেবেন, দিয়ে একবারে সমান দেবেন। দিলে দেখবেন এই টোটাল অংশটা একবারে আসবে। তাহলে দেখেন আমার কাছে এফবির মান বের হয়ে আসছে। যদি কেউ কাছে ক্যালকুলেটর থাকে ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, করতেছি। হুম। তাহলে এই অংশটা আসে, এবং এই অংশটা দেখেন তাহলে আসছে কত? 9,351 টাকা। তো এই নয় হাজার তিনশো ভাইয়া, একান্ন টাকা 9,000 মানে 1.9252, তাহলে হ্যাঁ, 50ই তো আসে। ওই জিরোর পরে টু আছে, আমি এক ওয়ান বাড়ায় নিয়েছি ওখানে, কম নিচ্ছি তো। আমার তো ও, আসতেছে। সব নেয়নি হ্যাঁ, ঠিক কি হয়েছে? আছে। আমার আসি নাই। আসে নাই? আগে আপনি চেষ্টা করছি। ক্যালকুলেটারে দিছেন ওয়ান ভাগ ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ। 1.035 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 10 প্লাস, 1 ভাগ। একইভাবে লেখেন, দেখেন আসবে। আপনার হয়তো ক্যালকুলেটর ক্যালকুলেশন ভুল হচ্ছে। তাহলে এই হচ্ছে এই অঙ্কের সাথে আজকের এই যে অংশের ক্লাস, এই অধ্যায় আমাদের আজকে শেষ হচ্ছে। আমরা আগামী ভাইয়া, দিন। হ্যাঁ বলেন। এই যে 9,351 এই টাকাটা কি মানে সবাই পাবে নাকি, বুঝলাম না সবাই তো? পাবে, মানে সবাই বলতে কি, প্রত্যেকে পাবে। তাদের বয়স যখন তাহলে বেশি 25 হয়ে গেল করে না হবে। অ্যামাউন্টের পরিমাণ? হ্যাঁ হ্যাঁ, তাহলে বেশি হয়ে গেল না? তা বেশি হবে তো। আপনার কাছে আঠারো না হাজার তা টাকা দিয়ে আমাদের গেছে, প্রত্যেকের বয়স যখন 25 বছর হবে তখন টাকা পাবে না? তাদের মানে প্রথম 18,000 তো মানে ওই 25 বছর পর্যন্ত গেলে টাকা বৃদ্ধি পাবে তাই না, টাকা আঠারো বৃদ্ধি হাজার পাবে অবশ্যই, সুদের হারে। ভবিষ্যৎ মূল্য। বৃদ্ধি পেয়ে সেই বৃদ্ধিপ্রাপ্ত টাকা আর বর্তমানের 18,000 মিলাই হচ্ছে পাবে। হ্যাঁ, ওই যে ইন্টারেস্ট আছে ও, সাথে, ওই যে কয় হ্যাঁ পার্সেন্ট, হ্যাঁ থ্রি হ্যাঁ, পয়েন্ট ফাইভ ইন্টারেস্ট সহ। পার্সেন্ট ছিল, ওটা দিয়ে আপনার ওই টাকাটা হবে। বৃষ্টি হয়েছে, ক্যালকুলেশন হয়েছে ক্যালকুলেশনে? না, ইরোর আসতেছে। তা আপনি ভুল লিখছেন তাহলে। আপনাকে যা বলি হ্যালো। ক্যালকুলেটর ধরেন, লেখেন। আপনি নিজে কিছু লিখবেন না, বল। যা বলবো তাই লিখবেন। প্রথমে দেন ওয়ান হ্যাঁ। ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1.035 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 10 প্লাস হুম, ওয়ান ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1.035 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 13 হুম, প্লাস ওয়ান ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1.035 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 16 সমান দেন। আইছে এবার। এত সময় কি করছিলেন তাহলে? নিজের ভুল নিজে ধরেন। হয়তো বা কি ঠিক আছে বসাইছি, তাহলে কিন্তু এবার আইছে। আজকে এ পর্যন্ত। আমরা আগামী দিনের ক্লাস আমি বলে দিব যে আগামী দিন কি নিব, মার্কেটিং নাকি এদের আগে ক্লাস নিব, আমি বলে দেবো। আপনাদের আগামীকাল তো আর কারোর ক্লাস করার মতো সময় আছে? আগামীকাল শুক্রবার। ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ আছে তো। অ্যাকাউন্টিং আমাদের কি কোনো এক্সট্রা এই আহ, চ্যাপ্টার আছে নাকি? না, আপনাদের কোনো এক্সট্রা নাই, আপনাদের সব অ্যাকাউন্টিং আর ফিনান্স
আরো কম, অধ্যায় কম, আর এই মার্কেটিং আর ম্যানেজমেন্টের অধ্যায় বেশি একটা করে। ঠিক কাজ ও হয়েছে। আচ্ছা, ঠিক ঠিক আছে। কথা বলেছি। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমি আগামী দিন ভাই আপনাদের আমাদের ক্লাস থাকে সলভ ক্লাস কয়টা? কবে করবে? শুক্রবারে একটা থাকে। কখন? ওই যে 9টায় আপনারা কোন ট্যাক্স, ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট? অ্যাকাউন্টিং। তাহলে তো আপনাদের দরকার নেই, আমার মার্কেটিং আর ম্যানেজমেন্ট মার্কেটিং এর দরকার। 3টা থাকে। ও, মার্কেটিং এর কি কয়টা? মার্কেটিং? 3টা। কোন? আমাদের দরকার নেই। তাহলে আর হবে না। ম্যানেজমেন্টের কয়টা? ম্যানেজমেন্টে আছে কেউ এখানে? আচ্ছা, তাহলে আমার তো ম্যানেজমেন্টের ক্লাস মঙ্গলবার নেওয়া লাগছে না, সমস্যা ক্লাস নেই, আমি হয়। আগামী দিন মার্কেটিং এর ক্লাস নেবো, ঠিক আছে? আগামী দিনের যে ক্লাস, কালকে না, রবিবারের যে ক্লাস, ওই ক্লাসে আমার মার্কেটিং জয়েন করবেন শুধুমাত্র, ঠিক আছে? আর অ্যাকাউন্টিং যদি আসতে চান একটু দেখে যেতে পারেন কেমন ক্লাস হচ্ছে। ওরে না না বাবা। ভাইয়া, এমনি এই প্যারায় পারতেছি না, আবার ঠিক ওইটা আছে, তাহলে দেখতে আগামী হবে। দিন আমরা মার্কেটিং এর ক্লাস করব, ঠিক আছে? মার্কেটিং এর ঠিক আছে। ত্রিকোণমিতি। ভালো থাকবেন আপনারা। শুনলো না।